চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী প্লাবন কুরেশির কাছে। যেটি বলছিলাম যে সুরের মানুষ, গানের মানুষ সবসময় ভালো থাকেন, কথাটা আসলে কতটা সত্যি? কখনোই কি মন খারাপ হয় না? প্রথম যখন বলেছিলেন যে সুরের সাথে থাকি বলে ভালো থাকি, আসলে প্রতিটি মানুষই তো ভালো থাকার চেষ্টা করে। আর সুখ এবং দুঃখ এই দুটো তো আপনার অঙ্গাঙ্গিভাবেই জড়িত, প্রতিটি মানুষের জীবনে সেটা থাকে। মানুষ হিসেবে আমিও তার ব্যতিক্রম নই। তো তার মাঝেও যে কথাটি বলছি যে আমরা ইতিবাচক কথা বলতে চাই, ভালো থাকতে চাই, সুরের সাথে থাকতে চাই এবং গানের সাথে থাকতে চাই। এই থাকাটা তো শুরু হয়েছে সেই 1987 সাল থেকে প্রফেশনালি। ছোট থেকেই, আমি যখন ছোট ছিলাম তখন থেকে শুরু হয়েছে। প্রফেশনালি আপনি শুরু করেছিলেন 1987 সালে। 90 দশক থেকে আসি আমি প্রফেশনাল মিউজিকে এবং এখনো করে যাচ্ছি। কাজ তো অনেক আসছে, কাজ চলতেই থাকবে, কিন্তু আমাদের আড্ডাও চলবে। শুরু হবে গান দিয়ে। কোন গান শোনাবেন? অনেক গানই করা হয়, যেহেতু শুনতে চেয়েছেন আমি একটা গান শোনাই। কদিন আগে গানটি করেছিলাম, গানটি গেয়েছিলেন আমাদের প্রিয় গায়ক মনির খান এবং তসিবা। আমি একটু শোনাচ্ছি। তোমারও পিড়িতে ডুবিতে ভাসিতে কি যে ভালো লাগে, তোমারও পিড়িতে ডুবিতে ভাসিতে কি যে ভালো লাগে, এমন করিয়া ভালো আমায়, এমন করিয়া ভালো আমায় কেউ বাসেনি আগে, কি যে ভালো লাগে, তোমারও পিড়িতে ডুবিতে ভাসিতে কি যে ভালো লাগে। সকালটাও গানের সাথে শুরু হলে বেশ ভালো লাগে। আপনার বর্তমানে ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? গান নিয়ে, সুর নিয়ে, মিউজিক নিয়ে। গানের বাইরে আর কি কি করছেন? ছোট্ট জীবন আছে আমার, সেখানে কিছু কর্ম রয়েছে। আমি আমার এই জায়গাটাতে কখনো আমার ব্যক্তিগত কর্মের কথা আনতে চাই না কিংবা আনি না। আমি গান করি, গানের সাথে রয়েছি, এটাই আমার পরিচয় হোক। এই যে শিল্পী হিসাবে আপনার স্বকীয়তার জায়গা, এই স্বকীয়তার জায়গাটা আপনি বলিষ্ঠভাবে শুরু করেছিলেন কবে? ছোটকাল থেকেই, প্রস্তুতি পর্ব যেটাকে আমরা বলি, কিন্তু আমি প্রফেশনাল মিউজিকে আসি 90-এর দশকে, 90-এর পর থেকে। আসার সময় আপনাকে নির্দেশনা দিয়েছেন কে, বা সেই সময় কাদের সান্নিধ্যে আপনার বড় হয়ে ওঠা? অনেকে ছিলেন, কারণ একটি জায়গায় আসতে, সেখানে একটা অবস্থান গড়তে কারো না কারো সাহায্য তো লাগেই। আমি ভাগ্যবান যে বাংলাদেশের প্রথিতযশা মিউজিক ডিরেক্টর, গীতিকার, সুরকার যারা রয়েছিলেন, আমি তাদের প্রায় সকলের সান্নিধ্য পেয়েছি এবং এখনও পেয়ে যাচ্ছি। সুতরাং আলাদা করে কারো নাম বলতে চাইনি। এই দেশের মিউজিক অঙ্গনে আমার সিনিয়র যারা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। একদিনও তো মানুষ এই পর্যায়ে আসতে পারে না, ধীরে ধীরে প্রত্যেকটি স্তর পার করতে করতে আসলে মানুষ একটা জায়গায় এসে পৌঁছায়। আপনার এই দীর্ঘ পথ চলায় যাদেরকে সাথে পেয়েছিলেন, তাদের মাঝে এমন কেউ কি, এমন যদি কারো নাম আপনি উল্লেখ করতে চান যার সান্নিধ্য আপনাকে অনেক বেশি সমৃদ্ধ করেছে? আমি তো সেটা বলেছি, সবার সংস্পর্শে আমাকে শানিত করেছে, সমৃদ্ধ করেছে। আমি সমৃদ্ধ হয়েছি বলবো না, বাট আমি চেষ্টা করেছি, সকলের কাছ থেকে নিয়েছি। আমি এতটাই কৃতজ্ঞ সবার প্রতি যে একেবারে আলাদা কাউকে আমি যদি নিয়ে আসি, সেখানে আর অন্যদের প্রতি অবিচার করা হবে বলে আমি মনে করি। আমি সকলের কাছেই কৃতজ্ঞ। নিয়মিত গান করছেন, নিশ্চয়ই নিয়মিত গান শোনেনও। কাদের গান বেশি শোনা হয়ে থাকে? সারা ওয়ার্ল্ডের ক্লাসিক্যাল যে গানগুলো রয়েছে, কারণ আমাদের মূল জায়গা তো সেখান থেকেই তো আমরা কিছুটা নেওয়ার চেষ্টা করি। তো আমার ক্লাসিক্যাল মিউজিক খুবই পছন্দ। সারা পৃথিবীতে ক্লাসিক্যাল গানের যারা গুরু রয়েছেন, ওস্তাদ রয়েছেন, পৃথিবীর সকলের গান, ক্লাসিক্যাল গান কিংবা তাদের গাওয়া গান আমি শোনার চেষ্টা করি। আর আমার প্রিয় কণ্ঠ বা প্রিয় গায়কের জায়গা যদি বলেন, সেটা আমি সব জায়গায় বলেছি, ওস্তাদ মেহেদী হাসান জি। ওনাকে আমি প্রচণ্ড পরিমাণের আত্মায় ধারণ করে রাখি এবং আমার খুব সম্মানের জায়গায় উনি থাকেন। এই যে গানের সাথে আছেন, গান করছেন, অনেক মানুষের হৃদয়ে জায়গা করেছেন, নিশ্চয়ই আপনার অনেক সময় মঞ্চে গান পরিবেশনের সুযোগ হয়। যখন গান পরিবেশনের জন্য বসছেন বা কোনো মঞ্চে উঠছেন, সামনে থাকা দর্শকরা আপনাকে কি ধরনের গানের অনুরোধ করে, যদি আপনি ক্লাসিক্যাল ঘরানার মিউজিক ভালোবাসেন? দর্শক নানা প্রকারের হয়, আপনি জানেন। আর আমরা যেহেতু প্রফেশনাল মিউজিক করছি, এটাকে প্রফেশনালি নিয়েছি, এটাকে আমি ভাগ করে নিই। আপনি কোন স্তরের শুনতে চান? আমি যখন একটি কমার্শিয়াল গান লিখি, একেবারেই কমার্শিয়াল, যেটাকে আমরা হালকা কথার গানও বলি, আমরা তখন মাথায় রেখেছি এই গানটি কোন শ্রেণীর দর্শক দেখবেন। তো তদ্রূপ আমি যে মঞ্চে বা যেখানে বসি, ঘরোয়া পরিবেশ হোক কিংবা বাইরে, সে মানুষের স্তরটাকে আগে মেপে নিই। আমি আমার জায়গা থেকে আমার ছোট্ট সঙ্গীত জীবনে আমি 3 ভাগে ভাগ করেছি। একেবারে সাধারণ লেভেলের শ্রোতা, মাঝামাঝি এবং উচ্চতর শ্রোতা।
তো সেই রকম আমি তখন মেপে নিই যে আসলে তার মাপটা কোথায়। যেমন আমি আপনার সাথে এখন বসেছি, যদি এটা আমার প্রোগ্রাম না হতো, আমি আপনাকে জানতে চাইতাম যে আপনি কোন ধরনটা পছন্দ করেন, তখন আমি সেখানে আমি নিজেকে প্রকাশ করতে চাইতাম, কারণ আপনি যেটা ভালোবাসেন না সেটা দিয়ে তো লাভ নেই। যে দেবতা যে ফুলে তুষ্ট হয়, আপনি রূপা চাইলে কখনোই আপনাকে আমি স্বর্ণ দিতে যাব না, তাহলে সেটার মূল্যায়ন আপনি করতে পারবেন না, কিংবা আমি। যার জন্য আমরা শ্রোতাদেরকে ভাবি, আমরা গান লেখার সময় চিন্তা করি যে এই গানটি কোন ধরনের শ্রোতা শুনবেন। আপনি বেশ তুখর একজন বক্তা, আপনার সাথে কথা বলতে বলতে এটা বুঝতে পারছি যে আমি যদি রূপায় সন্তুষ্ট আপনাকে শোনা দেবেন না। এই যে এত সুন্দর যুক্তি দিয়ে কথা বলা, এই যুক্তি দিয়ে কথা বলার চর্চা শুরু হয়েছিল কিভাবে? বাংলা সাহিত্যের স্টুডেন্ট আমি, বাংলা সাহিত্য নিয়ে থেকেছি, গান নিয়ে থেকেছি, পড়াশোনার চেষ্টা করেছি, পড়াশোনা করেছি, এবং একটা সময় তো পড়তাম, প্রচুর পড়তাম, এখনো অতটা সময় না পেলেও পড়ার চেষ্টা করি। সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের যে বিষয়গুলো, সাহিত্যের যে বিষয়গুলো, সারা পৃথিবীর বিখ্যাত কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, তাদের কথা বলা বা তারা কিভাবে ভাবছেন, তাদের চিন্তার স্তর, সবকিছু আমি তো দেখেছি, পড়েছি। তো সবকিছু যখন আপনি দেখবেন, তার কিঞ্চিতটুকু যদি আপনি পান, হয়তো বা আমার প্রকাশে যেটা আপনি দেখছেন সেটা তার কিঞ্চিত অংশ, কিঞ্চিত অংশই মনে হচ্ছে। দীর্ঘ সময় আড্ডা দিলেও আসলে খুব বেশি আপনাকে পড়া যাবে না, এটাও বুঝতে পারছি। পড়তে পারি আর না পারি, গান শুনতে আসলে কোনো কিন্তু নেই। আমরা গান তাড়াতাড়ি রিলিজ হচ্ছে আসিফ আকবর ভাই আরেকটি গান, গানের শিরোনাম বুলবুলি। আসিফ ভাইয়ের ভক্ত যারা, তাদের জন্য এই গানটি আমি আগে নিবেদন করছি রিলিজের আগে, আশা করি তাদের কাছে গানটি ভালো লাগবে। দেখলে তোমায় পাপে ডুবি পূর্ণ ঘরের দ্বার খুলি, মনের ডালে তুমি আমার বুলবুলি। ওরে দেখলে তোমায় পাপে ডুবি পূর্ণ ঘরের দ্বার খুলি, মনের ডালে তুমি আমার বুলবুলি, মনের ডালে তুমি ভাবের বুলবুলি। মাত্র 2 লাইন শোনালেন। ভালোবাসায় এত নেশাকে জানি তো আগে, তোমার বাড়ির পথের ধুলা আপন আপন লাগে। ওরে ভালোবাসায় এত নেশাকে জানি তো আগে, তোমার বাড়ির পথের ধুলা আপন আপন লাগে। আমার কাছে শুদ্ধ সহি, আমার কাছে শুদ্ধ সহি, তোমার করা ভুলগুলি, মনের ডালে তুমি আমার বুলবুলি। বুলবুলিদের ভেবেই কি গান লিখতে বসেন? এটা কোনো ডিপ্লোম্যাটিক অ্যানসার দিবেন না, প্লিজ যা ভাবেন সেটাই বলুন। না না না, বুলবুলিদেরকে ভেবেই গান লিখে, ব্যাপারটা এরকম না। এটাও আমি বলেছি যে অনেকে মনে করেন যে একটা বিরহের গান আমি নদীর পাড়ে 4 দিন হেঁটে লিখেছিলাম, 6 মাস বসে, এই ব্যাপারগুলোর অনেক বাইরে আমি থাকি। মানে এটি আমি বলেছি, আমি বলি, অনেককে শুনেছি, অনেক বুদ্ধিজীবীরা বা অনেক জ্ঞানী কবিরা বলেছেন। হ্যাঁ, কখনো কখনো হয়তো ভাব আসে, কিন্তু আমি এটাকে একটা শিল্প মনে করি। আমি কত সুন্দর শব্দ দিয়ে গানটাকে আঁকতে পারলাম, আমার অন্তমিল প্রান্তমিল, আমার ছন্দ, উপমা, উৎপ্রেক্ষার ব্যবহার আমি কিভাবে করলাম, সেটা কতটা পরিশীলিত সৃষ্টি হলো। আপনি আমার কাছে যদি বলেন ভাই দেশ নিয়ে একটা গান লিখে দেন, আমি আমার দেশকে কত সুন্দর করে আঁকতে পারবো, আমার নদী নালা, আমার পথঘাট, আমার বাউল গান, আমার মুর্শিদি, মারফতি, ভাটিয়ালি, পদাবলী, কীর্তন আমি কত সুন্দর করে সেখানে গাইতে পারবো। সেটা প্রমাণ করবে আমি কত বড় মাপের গীতিকার কিংবা কত ছোট গীতিকবি। তো আমি যখন ব্যথার গান লিখবো, বেদনার গান লিখবো, আপনি বলতে পারেন যে নাও বেয়াই মাঝি যাচ্ছে, একটা নৌকার গান লিখে দেন ভাই, আমি তখন নৌকাটাকে কত সুন্দর করে তার চিত্রকল্পটাকে আমি আঁকবো। তো আমি এটাকে মনে করি কাজ। ব্যাপারটা কি এরকম কখনো হয়নি যে নৌকা তো খুবই সহজে আমাদের চোখের সামনে আনা যায়, নৌকা দেখা যায়, আর যদি আমরা গ্রাম বাংলায় যারা বড় হয়েছি তারাও আসলে এই ব্যাপারটা খুবই অকপটেই আমাদের চোখের সামনে আনতে পারি, অবলীলায় আনতে পারি। কিন্তু আমি যে জন্য বলেছিলাম কথাটি, এখন আমি যদি গান লিখতে না পারি, আপনি আমাকে নদীর কথাই বলেন, ভাটিয়ালির কথাই বলেন, কিংবা প্রেমের কথাই বলেন, বিরহের কথাই বলেন, আমি তো আঁকতে পারবো না। আমার মনে প্রচন্ড বেদনা রয়েছে, যার জন্য সকল মানুষই তো কবি না, সকল কবি মানুষ না। ব্যাপারটা হচ্ছে যে কবি তো কবি, এখন আমি আঁকবো কিভাবে? আমার মনে প্রচন্ড বেদনা, আমার প্রেমিক আমাকে ছেড়ে চলে গেছেন, আমার একটা দারুণ গান লিখতে হবে। কিন্তু দারুণ গান লিখতে হলেই তো আমি লিখতে পারবো না যে তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারোনি? এটা কি ইচ্ছা করেই লেখা যাবে? এমএ পাস করলে, বিএ পাস করলে লেখা যাবে? কোটি কোটি মানুষ লিখতে পারবেন? পারবেন না। এটা তিনিই লিখতে পারবেন যিনি প্রচন্ড মানের গীতিকবি, যিনি আঁকতে জানেন। আমার একটা ছোট প্রশ্ন আছে, ধরুন এই সময় আপনাকে কেউ বললো যে আমাকে সিন্ধু নদ নিয়ে একটা গান লিখে দাও, আপনি হয়তো সিন্ধু নদ কখনো দেখেন। আমি যেটা করবো এখন সহজ, আমি গুগলে পড়ে নেব সিন্ধু নদের আয়তন, দৈর্ঘ্য, পানির কালার, সেখানে। এটা তো এখন, যদি এটা অনেক আগে হতো, যখন ইন্টারনেট সহজলভ্য ছিল না, বইপত্রে কোথাও না কোথাও তো থাকতো, যার জন্য কবিদের কিংবা যারা লিখবেন তাদের তো পড়তেই হয়। সিন্ধু নদ আমি জানবো না, গান লিখবো কি করে? বেদনাকে আমি আঁকতে পারবো না, তার প্রকাশ করবো কিভাবে? আপনার সাথে তর্ক বিতর্ক করে কিন্তু বেশ মজা আছে, একটু আমার ভালো লাগছে খুব। আমি একটু জানতে চাই, এখনকার সময় অনেকেই আছেন যে আপনি গান কি করেন? আমি গান করি। তিনি হয়তো বা বলছেন যে আমি আমার ক্যারিয়ারে 100টা মৌলিক গান করেছি। তারপর কতদিন ধরে আপনি গান করছেন? বলে 1 বছর ধরে করছে।
এক বছরে 100টা গান করছে এমন মানুষও আছে, আবার বছরের পর বছর পেরিয়ে গেছে 2-3টির বেশি তার কোনো মৌলিক গান নেই, কিন্তু সে গানগুলো মানুষের মুখে মুখে ফিরছে। এমন অনেক কিছু আমরা দেখতে পাই। আপনি আসলে বর্তমান সময়টা নিয়ে কি ভাবেন, আপনি কি মনে করেন? আমি সব জায়গায় একটি কথাই বলি, আপনার দারুণ মানের বৃক্ষের বাজারে, বৃক্ষের মাঝে আশেপাশে আগাছা তো বেশি থাকবেই, এটি আজকে ছিল তা না। আপনি এর আগেও যদি আসেন থাকবে, কিন্তু একটা প্রজন্মে কিংবা দশকে আপনার খুব বেশি মানের আমাদের রুনা আপা বা বেশি মানের আন্দ্রু কিশোর দাদা কিংবা দারুণ রফিকুজ্জামান স্যার কিংবা গাজী মাজহার স্যার তারা গান লিখেছেন, অনেক বেশি থাকবে। ব্যাপারটা এরকম নয়। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ 20টা নাই, তো নজরুল 20টা নাই, জীবনানন্দ 30টা নাই। এত বেশি থাকতে হয় না। একটা লালন, হাসন, রাধারমন দত্ত এগুলি বেশি আসবে না। তো আপনি যে কথাটি বলেছেন যে অনেক বেশি মানে অপসৃষ্টি যেগুলোকে আপনি বোঝাতে চেয়েছেন, আমি অপসৃষ্টির তো বিপক্ষেই থাকতে চাই, যদিও আমি খুব ভালো পারি না। কিন্তু আমি আশাবাদী মানুষের জন্য যে সবকিছুর ভিড়ে 5 জন তো দারুণ থাকেন, সেই 5 জনটাই আপনার একটা কালকে ডমিনেট করতে পারবেন। অপসৃষ্টিকে নিয়ে আপনি কি ভাবেন? অপসৃষ্টিকে কি দমন করার প্রয়োজন আছে, বা তারাও তো আসলে অনেক সময় বলে থাকে যে আমি পারি না, আমি চেষ্টা করছি? উত্তরটা খুব সোজা, অপসৃষ্টিকে দমন করার প্রয়োজন তো আছে, এটা আপনি জানেন, আমি জানি, সবাই জানে। এখন আপনি বলতে পারেন দমন করার ব্যাপারে আমার কাজটা কি, আমার ভূমিকা কি? আমি তো এই কর্তৃপক্ষ না, আমি আমার চর্চাটা করছি। সমাজকে অপসৃষ্টিকে দমন করবে এই সংশ্লিষ্ট বিভাগ, এই মন্ত্রণালয়, শিল্পীদের তো একটা দায়বদ্ধতা থাকে। আমি আমার জায়গা থেকে বলতে পারি ওই যে আমি চেষ্টা করব ভালো লিখতে। আমি সবাইকে বলবো আপনিও চেষ্টা করুন ভালো লিখতে, আপনিও পড়াশোনা করেন, আপনিও ভালো করে গান শিখে 100টা না গিয়ে 3টা গান আপনি এসে গান গাওয়া শুরু করবেন। গানটা তো শুনতে ভালো লাগছে না, কানে বেসুরা লাগছে, আমি বলি তো যে অসুন্দর লাগছে, আবার যিনি দারুণ করেন আমি বলি খুব সুন্দর লাগছে। এখন ওই যে সংখ্যার ব্যাপারটা, হয়তো ওখানে 30 জন, এখানে ভালো করছেন একজন, ওই একজনকে নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী, কারণ এই একজনের আলো জ্বালেন যুগে যুগে কালে কালে সারা পৃথিবীতে। মানুষের জীবনের দর্শন নিয়ে জানাটা আসলে কতটা জরুরি একজন শিল্পী হবার জন্য বা শিল্প চর্চার জন্য? আমরা আসলে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। জীবন দর্শন তো অবশ্যই জরুরি, সেটি প্রত্যেক মানুষেরই। যিনি ধান বুনছেন কৃষক, তারও তো জীবন দর্শন রয়েছে। অনেকে যে বলেন যে আমি আসলে কারোর সাথে মিশি না, আমি কিছু জানি না, আমি আমার মতো আমার শিল্পের চর্চা করি। কারোর সাথে মিশি না আর কাউকে পড়ি না, দুইটা দুই জিনিস। আপনি একটা জ্ঞান চর্চা করবেন, আপনি সুন্দরবনে বাঘ শিকার করতে গেলে সেখানে সুন্দরবনে ঢুকতে গেলে আপনার আগে জানা উচিত না এখানে বাঘ আছে না ভালুক আছে, আপনাকে সাপে কামড়াতে পারে কিনা। আপনি সাহিত্যের ভুবনে কিংবা গানের ভুবনে হঠাৎ করে হিট বা ভাইরাল হয়ে আপনি ভাবলেন আমি অনেক কিছু, ব্যাপারটা এরকম না। যে জায়গাটা আপনি বিচরণ করবেন সেই সম্বন্ধে আপনার সম্যক ধারণা থাকা উচিত, তা নাহলে আপনার এই বিচরণটা সুন্দর নাও হতে পারে, কারণ আপনি তো জানবেন আপনি কি করছেন, আপনার লেভেল কোথায়, সামনে কি কি আছে, এটা একটা প্রশ্ন আছে। তার সাথে আরো একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে গান মানে এখন মিউজিক ভিডিও হয়, গান মানেই আসলে নায়ক নায়িকা আনতে হয় এবং সেখানটায় একটা সুন্দর চিত্রায়ন ছাড়া আমরা আজকাল গান শুনতে চাই না। যে গান আমরা গুনগুন করে স্পটিফাই বা অন্যান্য মাধ্যমে শুনছি, সেই গানটিরও আমাদের ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিও আমরা দেখতে চাই। আপনার কাছে বিষয়টার প্রয়োজনীয়তা কি, বা এই মানে পুরো ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আমি বলতে চাই যে আপনার টেকনোলজিকে বা কালকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। এখন গান যেহেতু আমরা ইউটিউবে দেখতে হচ্ছে, মোবাইলে তাকাইতে হচ্ছে, আমরা দেখি গান তো শুধু গান শোনার তো মাধ্যম রয়েছে, আপনি যেটা বলেছেন সেই মাধ্যমেও তো শ্রোতা রয়েছে, আমাদের গান তো তারাও শুনছেন। কারো যদি ভিডিও দেখতে ইচ্ছা করে দেখবে, তবে আমি বলতে চাই যে গানের ক্ষেত্রে প্রথমেই গান, তারপরে তার চিত্রায়ন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, রাজনীতিহীন সাহিত্য চর্চা কপটতা ছাড়া আর কি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আচ্ছা, 8টা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। সামনের একটা কাজ থেকে আমার এখন একটা গান করছি আমি, আমার প্রিয় ভাই, উনি গজল আর্টিস্ট, আমার খুব প্রিয় গায়ক। যে গানগুলো যে ভালো লাগার গান, এগুলো হয়তো আপাত দৃষ্টিতে হিট হয়নি মনে হবে বা পাবলিক অনেক বেশি দেখবে না, কিন্তু আমার ভালো লাগার একটা গান শোনাচ্ছি। গানটি গাইবেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই মেজবা, অত্যন্ত ভালো গায়ক, আমার পছন্দের গায়ক। রাতে ঘন ক্ষতি কি এই আমি নয় একা নয়, রাতে ঘন ক্ষতি কি এই আমি আর একা নয়, স্মৃতিকে বসিয়ে কাছে মদিরার সাথে আমি হেসে 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 কথা
রাতে ঘন ক্ষতি কি এ আমি আর কানই, রাতে ঘন ক্ষতি কি এ আমি আর কানই।